আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আজকে একটি নতুন গল্প নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পটি আমরা তখন ক্লাস 8 অথবা 9-এ পড়ি, এরকম সেই সময়ের। তো আমার বড় ভাই তখন শহরে থাকতেন। তার 10টা ছেলে মেয়ের মধ্যে 4টা ছেলে মারা গিয়ে 6টা মেয়ে বাচ্চা ছিল। তো তার বড় মেয়েটা আমার বয়সে 2 বছরের বড়, আর মেজো মেয়েটা ছিল আমার চাইতে 8 মাসের বড়। তো আমরা প্রায় সমবয়সী বলা চলে। তো আমাদের বাড়ি প্রায় ওরা ছুটিতে বেড়াতে যেত, যেহেতু দাদির বাড়ি। আমি তাদের ফুপু হচ্ছি। তা আমি ছোট ছিলাম, ওদের সঙ্গে বেশ খেলাধুলা হাসি আনন্দে ওরা যে কয়দিন থাকতো, 8-10 দিন আমাদের ভালোই কাটতো। তো একবার আমার বড় ভাইয়ের 2 মেয়ে, বিশেষ করে 2 মেয়ে বড় হয়েছিল যেহেতু, তারাই যেত ছোটগুলা ওর মায়েদের সঙ্গে, মানে আমার ভাবির সঙ্গে আসতো, ভাই ভাবির সঙ্গে। তো ওর বড় মেয়ে 2টা, বড় আর মেজো মেয়ে 2টা একবার আমাদের ওখানে বেড়াতে গেল শীতের সময়। নতুন পিঠাপুলি, ধান উঠেছে, খাওয়া, আনন্দ ফুর্তি করা আর কি। তো তাদের সঙ্গে তাদের একটা প্রতিবেশী তাদের বান্ধবীকে নিয়ে গিয়েছিল। তো বান্ধবীটি দেখতে খুবই মানে সুন্দর সুশ্রী চেহারার ছিল। তো আমরা ফর্সা, হ্যাংলা, বেটে, কালো এইরকম ছিলাম আমরা কেউ কেউ। আর মেয়েটি ছিল শ্যামলা মিষ্টি রঙের, আর তার শরীরটা ছিল একেবারে পিটানো, যেটাকে বলে একদম বাঁধানো শরীর। এত সুন্দর লাগতো যে মানুষ যে এত সুন্দর হয়, আমরা মানে সেই বয়সে মনে হতো যে ও এত সুন্দর, একদম ফিটফাট, কোথাও কোনো এই যে হ্যাংলা পাতলা লম্বা এইরকম না। সে শ্যামলা রঙের, মাথা ভরা চুল, আর একেবারে পা থেকে মাথা পর্যন্ত একদম সুঠাম ছিল। তো তাকে আমরা দেখতে সবাই সবাই তাকে পছন্দ করতো। তা আমাদের বেশ 10-15 দিনের মধ্যে আমাদের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে ওঠে। একসঙ্গে খাওয়া, গোসল, নদীতে যেয়ে সাঁতার কাটা, তারপরে সব কিছু করতাম। তো যাই হোক, 15 দিন আমাদের বাড়িতে থাকার পরে তারা চলে গিয়েছিল আমার ভাইয়ের মেয়েদের সঙ্গে। তো তারপর যাওয়ার পরে বছর খানিক পরে এসএসসি পরীক্ষা শুরু হলো। তারপর তার বিয়ে হয়ে গিয়েছিল। তারপর আর শোনা হয়নি তার কথা। আমাদেরও বিয়ে শাদী হয়ে আমরা চলে এসেছিলাম। তো পরবর্তীতে আর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। তো অনেক দিন পর একদিন আমি আমার ভাইয়ের মেয়ের কাছে তার কথা জিজ্ঞেস করাতে আমার ভাইয়ের মেয়ে যে ঘটনাটি আমাকে শুনিয়েছিল, সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসমার যখন এসএসসি পরীক্ষার পরে আসমার পাশে শহরের মানে ওদের শহরের মধ্যে একটা ছেলের সঙ্গে আসমার পরিচয় হয়, এবং পরিচয় থেকে তাদের প্রণয়। তো এই কথা তার বাবা জানতে পেরে দেরি করেন নাই, যে মেয়ে যেহেতু অন্য ছেলের সঙ্গে মিশছে, তো আর আর পড়ালেখার আর দরকার নাই, মেয়ের বিয়ে দিয়ে দিব। এই কথা ভেবে আসমার বাবা খুব রাগী ছিলেন। তো সেই ছেলেটির সঙ্গে বিয়ে দিয়ে দেন। ছেলেটি খুব বড় লোকের ছেলে ছিল, নাম ছিল রাশেদ। তো খুব ফর্সা, ধবধবে আর সুন্দর ছিল দেখতে। তো মেয়ে বিয়ে হয়ে গেল আসমার। তো আসমা বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়ি চলে যায়। তো শ্বশুরবাড়িতে আসমার শ্বশুর ছিলেন না, উনি বেঁচে ছিলেন না, মারা গিয়েছিলেন। তো আসমার শাশুড়ি আর আসমার বর রাশেদ, আর বাড়িতে কাজের মেয়ে ছিল একটা আসমার শাশুড়ির দুঃসম্পর্কের বোনের একটা মেয়ে থাকতো, ছোটবেলা থেকে মানুষ করেছিল আসমার শাশুড়ি। যেহেতু মেয়েটির বাবা মা খুবই গরিব ছিল, শ্রমিকের কাজ করতে যেয়ে কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল দুইজনই কয়েকদিন পর পর। তো যাই হোক, তো সেই থেকে রাশেদের মায়ের কাছে মেয়েটি বড় হয়। তো আসমাকে যেদিন রাশেদ বিয়ে করে নিয়ে যায়, সেদিনের আগ পর্যন্ত সে মেয়েটির নাম ছিল রুবিনা। তো রুবিনা সংসারের সমস্ত দায়িত্ব পালন করত, খাওয়া দাওয়া থেকে শুরু করে নাস্তা, সংসারের দেখভাল সব কিছু রুবিনা করতো, যেহেতু রুবিনার বয়স তখন প্রায় 18-20-এর কাছাকাছি। তো রাশেদের মাকে, মানে রুবিনার খালাকে, সে কোনো কাজই করতে দিত না। কাজের মেয়েকে সাথে নিয়ে সে সংসারের সমস্ত কাজকর্মই করতো, পড়ালেখাও করতো। তো রাশেদের মা তাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছিলেন। তো রুবিনা আসমাকে ওই বাড়িতে যাওয়া দেখে, যেদিন আসমাকে বিয়ে করে নিয়ে গেল, সেদিন থেকে রুবিনার ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করলো সবাই। সকালবেলা নাস্তার টেবিলে রুবিনা সবার জন্য নাস্তা বেড়েছে, কিন্তু আসমার জন্য নাস্তা দেয়নি। তো এটা নিয়ে রাশেদ বলল, কী ব্যাপার রুবিনা, আসমার নাস্তা কোথায়? রুবিনা বলল, আমি ওটা দিতে পারবো না। তো
তো রাশিদ বেশ রেগে উঠলো এবং বলল, কেন, এটা কী ধরনের বেয়াদবি? তো রুবিনা বলল, আমি ওটা দিতে পারবো না, আপনার আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমি ওর খাবার খুলতে পারবো না। তো এদিকে রুবিনার খালা মানে আসমার শাশুড়ি, সে বলল, কিরে রুবিনা, তোর মন খারাপ নাকি কোনো কারণে? তুই বউটা আসার পর থেকে কেমন যেন দূরে দূরে থাকছিস, মন খারাপ করে থাকছিস, কোনো কথা বলছিস না। তো রুবিনা কিছু বলে না, সে অন্যদিকে রান্নাঘরের দিকে চলে যায়। তো সেদিনের মতো খাওয়া দাওয়া হয়, নাস্তা খায়। তারপরে দুপুরে খাওয়ার সময়তেও ঠিক একই ঘটনা ঘটে। এটা দেখে রাশেদ ভীষণ রাগ করে এবং তার মাকে বলে, রুবিনাকে তুমি ঠিক করে দাও মা, তা না হলে ওর খারাপই আছে। তো যাই হোক, এরপরে রুবিনা দূরে দূরে সরে থাকে, খাবার টাবার টেবিলে বেড়ে দেয়, কিন্তু আসমার প্লেটে কখনো খাবার বেড়ে দিত না। এভাবে প্রায় মাস 3-4 কেটে যায়। রুবিনা আসমার সঙ্গে কথাও বলতো না। আসমা কয়েকদিন কথা বলার জন্য গিয়েছিল, কিন্তু রুবিনার ভাবভঙ্গি এবং খারাপ আচরণ তাকে ভীষণভাবে আহত করে। সে আর কথা বলতে যায়নি এবং রাশেদের সামনে কোনো অভিযোগ করেনি। সে ভেবেছিল হয়তো বাবা মা মরা এতিম মেয়ে, তাকে আপন করে নিতে পারছে না বা কোনো কিছু, সে খারাপ কিছু মনে করেনি। এদিকে রুবিনা আস্তে আস্তে ভীষণভাবে বেপরোয়া হয়ে ওঠে। সে কাজের মেয়েটিকে বেশ কিছু টাকা দিয়ে হাত করে। তো টাকা সে পেয়েছিল, যেহেতু মেয়ের মতোই মানুষ করেছিল রাশেদের মা, তাদের সংসারে কোনো অভাব ছিল না, তাই রুবিনাকে প্রায় সময় হাত খরচ দিত। রুবিনা সেখান থেকে কিছু টাকা জমা করে রেখেছিল আর সোনার কিছু গহনা বানিয়ে দিয়েছিল রাশেদের মা, যেমন গলায় একটা চেন, কানের দুল, হাতে 2টা চুড়ি, এরকম কিছু আর কি। তো সেই রুবিনা একদিন কাজের মেয়েকে বলে যে, আমাকে একটা ভালো কবিরাজের খোঁজ দিতে পারবি? তো কাজের মেয়ে বলে, কেন আপা, কী করবেন? তো রুবিনা বলে, আমার একটু সমস্যা হয়েছে, নিজেকে দেখাবো। তো কাজের মেয়ে খোঁজ নিয়ে একটা তান্ত্রিকের খোঁজ দেয়। তো রুবিনা কাজের মেয়ের সাথে ওই তান্ত্রিকের বাড়িতে যায় আর কি। তো সেখানে যাওয়ার পরে রুবিনা কাজের মেয়েকে বলে, তুই এখন চলে যা, আর বাড়িতে কেউ জিজ্ঞেস করলে বলিস যে আমি ডাক্তার দেখাতে এসেছি, আমার শরীর খারাপ তাই, আর এই কথা কাউকে বলবি না, বলে বেশ মোটা কিছু টাকা কাজের মেয়েটার হাতে গুঁজে দেয় এবং বলে মুখটা যেন বন্ধ থাকে। তো কাজের মেয়েটি আর কিছু টাকার লোভ পেয়ে সে এই কথা চেপে যায়। তো রুবিনা সে তান্ত্রিকের কাছে গেলে তান্ত্রিক বলে, কী ব্যাপার, কী করতে পারি তোমার জন্য বলো? তো রুবিনা বলে, আমার একটা সমস্যা হয়েছে কবিরাজ মশাই, আপনি যদি সমস্যা দূর করতে পারেন। তো সে গলার চেনটা দেখে বলে, এই চেনটা আপনার। তান্ত্রিক শয়তান ছিল, সে কালা জাদু করতো, কুফরি কালাম। তো সে বলল, ঠিক আছে, শুধু চেনে হবে না, আরও টাকা দেওয়া লাগবে। তো রুবিনা রাজি হয়ে যায় এবং সে বলে, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। তো রুবিনা তার চেনটা এবং তার কাছে যে টাকা আছে হিসেব করে দেখে 1 লাখের উপরেই হবে, তাই সে মোটামুটি রাজি হয়ে যায়। তখন এবার সেই লোকটা, কবিরাজটা বলে, তান্ত্রিকটা আর কি, যে কি করতে হবে আমাকে। তখন রুবিনা বলে যে, আমি যাকে ভালোবাসি সে একটা বিয়ে করে নিয়ে এসছে, আমি তাকে কিছুতেই সহ্য করতে পারছি না, আমি চাই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাক। এবার তান্ত্রিক বলে, তুমি যা যা বলবা ঠিক সেই মতোই হবে, ঠিক আছে, তুমি তাদের নাম, তাদের বাবার নাম বলো এবং মায়ের নাম বলো। এবং যথারীতি রুবিনা সংগ্রহে রেখেছিল আগে থেকেই এবং সেগুলো তান্ত্রিকের কাছে দেয় এবং তান্ত্রিক একটা তাবিজ দেয়। তাবিজটা বলে, এটা একেবারে সবার অলক্ষ্যে গোপনে, যেখানে রাশিদ আর রাশিদের বোস হয় সেই তোষকের নিচে লুকিয়ে রাখবা, মাথার দিকে, কেউ যেন টের না পায়। আর 2 রকমের গাছ দেয়, একটা শুকনা, একটা ভেজা তাজা গাছের জড় আর কি, শেকড় দিয়ে বলে যে, এই যেটা শুকনা গাছ সেটা বলে রাশিদকে ভিজিয়ে খাওয়ানোর জন্যে, পানি খাওয়ানোর জন্য। রাশিদ যখন পানি খাবে ওই পানিতে টুপ করে গাছটা ভিজিয়ে অমনি দিয়ে দিতে হবে। আর আসমাকে খাওয়ানোর জন্য দেয় শুকনো গাছ, যাতে আসমা শুকিয়ে শুকিয়ে মরে। যেহেতু আসমা শত্রু, রাশিদের যেন কোনো ক্ষতি না হয়, রাশিদ যেন রুবিনার প্রেমে পড়ে, এই জন্য এই কাজ করা হয়। তো যাই হোক, এরপরে রুবিনা খুশি মনে অর্ধেক টাকা, 50,000 টাকা দিয়ে চলে আসে বাড়িতে এবং বলে, কাজ সমাধা হতে কতদিন লাগবে কবিরাজ মশাই? তো কবিরাজ মশাই বলে যে, 3 মাসের মধ্যে তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তো বলে, 3 মাস পরে আপনাকে বাকি 50,000 টাকা দিব আমার কাজ কমপ্লিট হওয়ার পর। তো কবিরাজ খুশি মনে রাজি হয়ে যায়, যেহেতু সে অনেক টাকা পেয়েছে, আর কোনো কথা বলে না, বলে যে, কাজ সমাধা হলে তুমি আমাকে জানাতে ভুলো না। বলে যে, কাজ সমাধা হলে তুমি আমাকে জানাতে ভুলো না।
তারপর রুবিনা বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পর সে আগের রুবিনাতে ফিরে যায়। সে সবার জন্য হাসি মুখে রান্না করে, সবাইকে খাবার বেড়ে দেয়, এমনকি আদর করে করে আসমাকে বেশি বেশি করে খাবার খাওয়ায়, পানি খাওয়ায়। তার আঁচলে, ওড়নার আঁচলে বাঁধা থাকে গাছ, সেই গাছ বের করে টুপ করে পানির গ্লাসে ডুবিয়ে অমনি আসমাকে খেতে দেয়, এবং এইভাবে সে রাশেদকেও খেতে দেয়, এবং তাবিজটা গোপনে তোষকের নিচে লুকিয়ে রাখে। এভাবে সপ্তাহখানেক পার হওয়ার পর বাড়ির সবাই লক্ষ্য করে রাশেদ এবং আসমার মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে। যেহেতু তারা প্রেম করে বিয়ে করেছিল এবং তাদের মধ্যে ভালোবাসার কোনো ঘাটতি ছিল না, এবং তার শাশুড়িও প্রচণ্ড ভালোবাসত তার বৌমাকে, কিন্তু ছেলে আর ছেলের বউয়ের মধ্যে কী নিয়ে ঝামেলা হচ্ছে এটা তার শাশুড়িও বুঝতে পারে না, এবং জিজ্ঞেস করলে রাশেদ মেজাজ দেখিয়ে চলে যায়। এই সমস্যাটা এক পর্যায়ে এমন খারাপ আকার ধারণ করে যে রাশেদ আর আসমার মুখ দেখতে চায় না। আসমাও ঠিক তেমনটি, রাশেদকে দেখলেই জ্বলে ওঠে তার সমস্ত শরীর। এক পর্যায়ে তারা বুঝতে পারে যে তাদের একসঙ্গে থাকা আর ঠিক হবে না। তার শাশুড়ি এই অবস্থা দেখে আসমাকে বলে, বৌমা তুমি কিছুদিনের জন্য তোমার বাপের বাড়িতে থেকে এসো, রাশেদের কী হয়েছে সেটা আমি দেখছি। আসমা কাঁদতে কাঁদতে বলে, আপনার ছেলে আমাকে একদম সহ্যই করতে পারে না আম্মা। তো রাশেদও খেকিয়ে ওঠে, বলে তোমার বৌমাই তো আমাকে সহ্য করতে পারে না মা। এভাবে দুজনের মধ্যে আবার ঝগড়া বেঁধে যায়। এর মধ্যে আসমা বমি করতে ছুটে বাথরুমে বমি করে আসে, এবং বমি করা দেখে তার শাশুড়ি বুঝে নেয় আসমার পেটে বাচ্চা এসেছে, এবং সেটা কনফার্ম হওয়ার জন্য সে আসমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, এবং ডাক্তার বলে হ্যাঁ আপনার বৌমা 1 মাসের গর্ভবতী। তো যাই হোক, এরপরে শাশুড়ি তার বৌমাকে বাপের বাড়িতে যাওয়ার জন্য লোক পাঠায় তার বাবাকে ডাকার জন্য। তার বাবা এসে আসমাকে নিয়ে যায়, কিন্তু রাশিদের সঙ্গে যে আসমার মনোমালিন্য চলছে এ কথা তার বাবাকে জানানো হয় না। তো আসমা চলে যায় তাদের বাড়িতে। যাবার পর থেকে যেহেতু সে স্বামীকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু সেটা এখন ঘৃণায় পরিণত হয়েছে। সে স্বামীর কথা কিছুতেই আর মনে রাখতে চায় না। সে তার বাবা মা জিজ্ঞেস করে জামাইয়ের কথা, সে বিভিন্নভাবে এড়িয়ে যায়, রাশিদের কথা কিছুতেই বলতে চায় না তার বাবা মার কাছে। তো আসমা একদিন ঘরে টেবিলে বসে, যেখানে সে পড়ালেখা করতো, তার ঘরে টেবিলে বসে একদিন কিছু একটা নিয়ে নাড়াচাড়া করছে আর কি। হঠাৎ দেখে তার জানালার পেছনে আমার বড় ভাইয়ের বাড়ির বেশ কয়েকটা নারকেল গাছ ছিল তাদের জানালার সোজাসুজিতে। তো এই নারকেলের গাছে একটা সুদর্শন মানুষ, এতই সুন্দর দেখতে, সেই পুরুষ মানুষটি তার দিকে চেয়ে আছে, যুবক মানুষ। আসমা প্রথমে তাকায়, তারপরেও সে মনে করে তার চোখের ভুল, সে চোখ কচলায় 2 হাত দিয়ে। তারপর আবার তাকায়, না দেখে না, সেটা তার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। এবার আসমার ভীষণ রাগ হয়, সে চিৎকার করে ওঠে, কে আপনি? আমার দিকে থেকে হাসছেন কেন? আর নারকেল গাছে উঠে আছেন কেন? নামেন না তো, আমার আব্বাকে ডাকবো। এই মুহূর্তেই সেটি মিলিয়ে যায় বাতাসের সঙ্গে। আসমা ভালো করে জানালার কাছে যেয়ে দেখতে যাবে, হঠাৎ একটা দমকা হাওয়া এসে তার চোখে মুখে লাগে, তার চুলগুলো উড়ে যায়। তখন সে বুঝতে পারে তার শরীরে কিছু একটা ভর করেছে, তার শরীরটা ভীষণ ভারী লাগে। তো আর কিছু ভালো লাগে না তার, সে বিছানায় শুয়ে পড়ে। এরপর গভীর রাত্রে তার ঘুম ভাঙলে তার মনে হয় তার পাশে কেউ শুয়ে আছে। সে ভালো করে তাকাতে যায়, দেখে না, কেউ তো নেই। তখন সে ভাবে যে হয়তো সে রাশিদকে কল্পনা করেছে, এটা তার মনের ভুল। এটা ভেবে সে তার রাত কেটে যায়। তারপর দিন সকাল যায়, দুপুর গড়িয়ে আবার বিকেল হয়, সে রাত্রে আবার ঘুমায়। ঘুমার পরে সে ভালোভাবে বুঝতে পারে তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। এবার সে ঘুমের মধ্যেই সেটিকে শক্ত করে ধরে চোখ খুলে, এবং সে দেখে না, কিছুই নেই। এরকম করতে করতে সপ্তাহখানেক কেটে যায়। এবার সে অসহ্য হয়ে তার মাকে ঘটনাটা জানায়। তার মাকে বলে যে মা, আমি রাত্রে এরকম ঘটনা ঘটছে আমার সঙ্গে। তখন তার মা তার বাবাকে বলে। তার বাবা বিষয়টা বুঝতে পারে এবং তার শ্বশুর বাড়িতে চলে যায় তার শাশুড়ির সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু সে ভালো কুটুম পেয়েছে, তার বেহানে খুবই মিল, এবং তারা একজন আরেকজনের সঙ্গে সব কথাই খুলে বলে, তাই আসমার বাবা তিনি তার বেহানের সঙ্গে পরামর্শ করার জন্য যান, এবং যে তার বাড়িতে মানে মেয়ের শ্বশুর বাড়িতে পৌঁছানোর পরে বেশ তাকে আদর করে, তার বেহান অনেক করে আদর করে।
সম্মান করে। করার পরে খাওয়া দাওয়ার পরে রাশেদ সুন্দর ভালো, তার জামাই আগে যেমন ছিল সেরকমই শ্বশুরের সঙ্গে আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়, সব কিছুই হয়। কিন্তু উনি লক্ষ্য করেন আসমার বাবা যে তার জামাই একবারের জন্য তার মেয়ের কথা জিজ্ঞেস করছে না। এই বিষয়টা তিনি বেশ কয়েকবার লক্ষ্য করলেন। করার পরে রাশেদ খাওয়া দাওয়া শেষ হলে তার শ্বশুরকে বলে যে আব্বা আপনি রেস্ট করেন, আমি এখন একটু অফিসের দিকে গেলাম। তারপরে রাশেদ চলে যাওয়ার পরে দুই বেহাই বিহানে বসে আলাপ করার জন্য, এবং দুজনে একসঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে বলে যে বেহান সাহেব, আমার আসমার একটু প্রবলেম হয়েছে। তো তার মানে রাশেদের মা জিজ্ঞেস করেন, মাকসুদা বেগম, তিনি জিজ্ঞেস করেন যে কি হয়েছে বেহাই সাহেব। তো আসমার বাবা বিষয়টা খুলে বলে। তখন এবার মাকসুদা বেগম বলে, আমার এখানেও তো তার সমস্যা হয়েছিল, আর রাশেদের সঙ্গে তার সম্পর্কটা তো ভালো যাচ্ছে না ইদানিং, ভীষণ ঝগড়া। দেখলেন না আমার ছেলে একবারও জিজ্ঞেস করলো না, দেখলেন না আমার ছেলে একবারও আসমার কথা জিজ্ঞেস করলো না। বিষয়টা নিয়ে আমিও ভীষণ চিন্তিত আছি বেহাই সাহেব, কী করা যায় বলুন তো। এবার দুজনে পরামর্শ করে একটা ভালো কবিরাজের সন্ধান করে, এবং সেই কবিরাজের কাছে তারা পৌঁছায় আর কি, কবিরাজের বাড়িতে। তিনি ছিলেন কবিরাজ ঠিক বলা যাবে না, তিনি একজন মওলানা ছিলেন বড় মাপের। তিনি তার কাছে সমস্ত ঘটনা খুলে তিনি বললেন আজকে আপনারা যান এবং ছেলের নাম এবং সব কিছু, তিনি বাড়ির সব খোঁজ খবর নিয়েন তাদের কাছে আর কি, তাদের বাড়ি কে থাকে না থাকে। এবং তারা চলে আসে, বলে আমি কালকে আপনারা আসবেন, আমি কালকে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে আমি আমার জিন হাজির করে ঘটনাটা কি ঘটেছে সেটা জানতে চাই। তারপর কবিরাজ মানে মৌলানা সাহেব রাত্রে জিন হাজির করে তিনি ঠিক দেখেন, এবং দেখেন যে আসমা এবং রাশেদকে বিচ্ছেদ ঘটানোর জন্যে কালো জাদু করা হয়েছে, এবং তাদের বিছানার নিচে একটা তাবিজ আছে। আর প্রতিদিন রাশেদ এবং আসমাকে গাছের শেকড় ভেজানো পানি খাওয়ানো হতো। এই বিষয়গুলো জিন রাদওয়ান এরকম একটা নাম ছিল জিনটার, সেই জিন এসে তাকে জানায়। তো এই কথা জানার পরে সেই মৌলানা সাহেব সব কিছুই বুঝে নেওয়ার পরে পরদিন আসে আসমার শাশুড়ি এবং আসমার আব্বা। আসার পরে হুজুরের কাছে বলে যে হুজুর এটার কি কোনো সব কিছু, হুজুর তাদেরকে বলে যে আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে তাদের বিচ্ছেদের জন্য, তো এটা আমাকে আপনাদের বাড়িতে যেয়ে এটা ট্রিটমেন্ট করতে হবে। তারপর তখন হুজুরকে নিয়ে যায় তাদের বাড়িতে তারা দুজনে। তো প্রথমে আসমার বাবার মানে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো আসমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর ঘরের মধ্যে হুজুর, আসমা যে ঘরে থাকে সেই ঘরের মধ্যে হুজুর লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে তার 7 জন জিনকে হাজির করে। তার মধ্যে যে জিনটা এটা উদ্ঘাটন করেছিল রাদওয়ান, সেও থাকে। তো সে এবার এই মৌলানা সাহেব ওই আসমার শাশুড়িকে বলে যে মাকসুদা বেগমকে, যে আপনি আপনার বাড়িতে যে আপনার বোনের মেয়েটি আছে তাকে আমার কাছে পাঠান এবং আপনারা বাইরে থাকেন। তারপর রুবিনাকে ওর রুমের ভিতর পাঠানো হয়। তারপর রুবিনাকে মৌলানা সাহেব বলেন যে তুমি যদি এই সংসারে কি করেছো এই বউ এবং স্বামীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য এটা না বলো, আমার জিনেরা সব কিছু জেনেছে। তুমি যদি না বলো তো আমার সামনে রাদওয়ান জিন আছে এবং আরও 6 জন আছে। তুমি যদি একটা মিথ্যা কথা বলো তাহলে তোমার এই মুহূর্তে তোমার ঘাড় মটকে দেবে, আর যদি সত্য বলো তাহলে এদেরকে আমি নিষেধ করব তোমাকে কিছু না করার জন্য। তখন এবার ভয় পেয়ে যায় রুবিনা, এবং সে অকপটে সব কথা স্বীকার করে যে হ্যাঁ হুজুর, আমি এই কাজটা করেছিলাম, আমি ভালোবাসতাম ওই ছেলেটার কথা বলে যে রাশেদকে আমি ভালোবাসতাম। তারপর হুজুর বলে যে তুমি যে এত বড়, যে পরিবারটা তোমাকে খাইয়ে পরিয়ে এত বড় করেছে, আশ্রয় দিয়েছে, তাদের এত বড় ক্ষতি করতে তোমার বাধেনি? তখন রুবিনা বলে যে আমার কিছু করার ছিল না, আমি রাশেদকে পাওয়ার জন্য এটা করেছি। তখন এবার হুজুর মৌলানা সাহেব বলেন যে তুমি যে এটা করলা, তো এই যে পরিবার তার রাশেদের সন্তান সহ তার স্ত্রী কষ্ট পাচ্ছে, তো এটার কি হবে তাহলে এখন? তখন রুবিনা কাঁদতে শুরু করে, বলে যে হুজুর আমার ভুল হয়ে গেছে,
আমি আর এই কাজ করব না, আপনি আমাকে মাফ করে দেন, আপনার জিনেদেরকে বলেন আমাকে মাফ করে দিতে। তখন হুজুর বলে যে তুমি এই কাজ করবে না, এই গ্যারেন্টি আমি কিভাবে পাবো? তখন রুমিনা বলে আপনি আমার খালাম্মাকে বলেন আমার যেন কাল পরশুর মধ্যে বিয়ে দিয়ে দেয় অন্য জায়গায়, আমি এতদিন বিয়ে করতে চাইনি, এখন আমি বিয়ে করে চলে যেতে চাই এই বাড়ি থেকে। তখন এবার হুজুর বিশ্বাস করেন যে আসমা মানে রুবিনা সত্য কথা বলছে, সে চলে যাবে এই বাড়ি থেকে। তখন হুজুর বলে ঠিক আছে, তুমি চিরজীবনের জন্য এই বাড়ি থেকে বিদায় নেবে, তোমার বিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে ঠিক করার কথা বলে দেবো আমি তোমার খালাকে। যাই হোক, এরপরে হুজুর সেই বিছানার নিচে থেকে তাবিজ বের করেন জিনের মাধ্যমে, এবং তাবিজ বের করার পরে এর আগে বলতে ভুলে গিয়েছি, সেই রুবিনার কাছ থেকে সেই শুকনো এবং তাজা গাছের শেকড় দুটা আদায় করেন হুজুর, এবং সেগুলো একসঙ্গে করে হুজুর আগুন দিয়ে পুড়িয়ে দেন। পুড়িয়ে দেওয়ার পরে এবার আসমাকে কাছে যে জিনটাকে সেই কুফরি কালাম করে পাঠানো হয়েছিল, আসমাকে জ্বালাতন করছিল প্রতিদিন বিছানায়, সেই জিনটাকে হাজির করেন হুজুর রাদওয়ান এবং তার আরও 6 জন সহযোগীর মাধ্যমে। তারপর সেই জিনটাকে বলে যে তুই যে বউটাকে এভাবে অত্যাচার করছিস, তোকে এখন কি শাস্তি দেওয়া যায় বল। তখন জিনটা বলে আমার কোনো দোষ নেই, আমাকে কুফরি কালাম করে পাঠানো হয়েছে তার কাছে, আর আমি খারাপ জিন, আমি তো মানুষের ক্ষতি করবই, তো এটা যে করেছে সেটা তার দোষ। তখন এবার জিনটাকে বলা হয় যে তুই সেই মেয়ের কাছ থেকে চলে যাবি না তোকে হত্যা করব। তখন জিনটা বলে যে না, আমি চলে যেতে চাই ওর কাছ থেকে, ও ভালো মেয়ে, ওকে আমি জ্বালাতে চাই না। তারপর তাকে জিনটাকে হুজুর তাড়িয়ে দেন এবং মুসলমান করেন, জিনটা হিন্দু ছিল। তারপরে জিনটা আসমাকে ছেড়ে চলে যায়। এরপরও হুজুর সব কিছু কমপ্লিট করার পরে আর রাশেদের মাকে ডাকার পরে বলেন যে আপনাদের সব কিছু এখন ওকে হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, আপনি 1 সপ্তাহের মধ্যে আপনার বোনের যে মেয়েটি আছে ওর বিয়ে দিয়ে বাড়ি থেকে সরিয়ে দেন, আপনাদের সংসার থেকে কালা জাদু যে করা হয়েছিল ওই কালা জাদুটা দূর হয়ে গেছে, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না, আপনার বৌমাকে কালকেই নিয়ে আসান। তারপর রাশেদ ছুটে যায় তার স্ত্রীকে, এর মধ্যে পানি পড়া দেন হুজুর, এবং বলেন যে এই পানির সঙ্গে মিশে আপনার ছেলেকে গোসল করান, তারপর কারিশমা দেখবেন। তারপর সত্যি হুজুর সব কিছু ঠিকঠাক করে দিয়ে চলে যান, এবং সত্যি গোসল করতে বলে তার মা রাশেদকে, ওই পড়া পানি মিশিয়ে বালতিতে। রাশেদ গোসল করে বেরিয়েই তার মাকে বলে মা আসমা কোথায়, ওকে তাড়াতাড়ি নিয়ে আসো, ওকে ছাড়া আমি বাঁচবো না, এভাবে রাশেদ তার রিয়াকশন দেখাতে থাকে। তখন রাশেদের মা ভীষণ খুশি হয় এবং তাড়াতাড়ি মা ছেলেতে যেয়ে তাদের ছেলের বউকে নিয়ে আসে। আসমা ততদিনে মোটামুটি আগে যে একেবারে শুকিয়ে গিয়েছিল, মরার মতো হয়ে গিয়েছিল বাবার বাড়িতে থেকে, ও এখন অনেকটাই সুন্দর হয়েছে, স্বাস্থ্য আবার ফিরে এসেছে। এবার রাশেদের সঙ্গে সে তার স্বামী সংসারে ফিরে আসে এবং সব কিছু আগের মতো হয়ে যায়। আমার গল্পটি আজ আমি এখান পর্যন্তই বললাম। একটা কুফরি কালাম বা কালা জাদু করে মানুষ যে স্বামী স্ত্রীর মধ্যে এবং একটা সুন্দর স্বাস্থ্যওয়ালা পুরুষ অথবা মহিলাকে ধ্বংস করে দিতে পারে, এটাই তার প্রমাণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, না করলেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।